এই ভিডিওটা আপনার কাজে লাগবে যদি এমন হয় যে আপনি হয়তো IELTS টা শুরু করতে চাচ্ছেন অথবা অনেকদিন ধরে করতেছেন কিন্তু ফল পাচ্ছেন। একজন IELTS ইন্সট্রাক্টর হিসেবে আমি স্টুডেন্টদের যে IELTS এর জার্নিটা সেটাকে খুব ক্লোজলি দেখার সুযোগ পাই। অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট আমি দেখতে পাই কিছু ভুল আছে যে ভুলগুলোর কারণে স্টুডেন্টরা স্টাক হয়ে থাকে, ফল পায় না এবং খুব ফ্রাস্ট্রেশন তাদের মধ্যে কাজ করে। সো এই ভিডিওটাতে আমি এরকম ৩ টা মেজর ভুল আরকি পয়েন্ট আউট করব যেগুলো যদি আপনার জানা থাকে এবং এগুলো যদি আপনি এভয়েড করতে পারেন তাহলে আপনি অনেক টাইম সেভ করবেন এবং ইন দ্য প্রসেস আপনার অনেক ফ্রাস্ট্রেশন থেকে আপনি নিজেকে বাঁচাইতে পারবেন। মিস্টেক নাম্বার 1, সেন্টেন্স মেকিংটাকে কন্ট্রোলে না নিয়ে আসা। আপনি চিন্তা করুন তো আপনি যখন স্পোকেন এক্সামে যাচ্ছেন, আপনি যখন প্রত্যেকটা লাইন মুখ দিয়ে যেটা বলছেন সেটা আসলে একটা সেন্টেন্স বানাচ্ছেন আপনি। আপনি যখন খাতায় কোনো একটা কিছু রাইটিং মডিউলে লিখতেছেন, তখন আপনি প্রত্যেকটা লাইনে যা বলছেন সেটাও কিন্তু একটা সেন্টেন্সই আপনি বানাচ্ছেন। যখন আপনি রিডিং মডিউলে যাবেন, তখন লম্বা কঠিন সেন্টেন্স আপনাকে পড়ে বুঝতে হবে। সো প্রত্যেকটা মডিউলে আপনি যখন কাজ করবেন, আপনি আসলে সেন্টেন্স মেকিং নিয়ে কাজ করতেছেন। স্টুডেন্টরা যে ভুলটা করে সেটা হচ্ছে তারা ইংরেজিতে সেন্টেন্স মেকিংটাকে কন্ট্রোলে না এনে তারা টিপস, টেকনিকস, টেমপ্লেটস নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে যায়। তারা কোহেশন টেকনিক, ফ্লুয়েন্সি এটা ওটা নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে যায়। আপনি চিন্তা করেন আপনি যদি একটা বেসিক সেন্টেন্সই না বানাতে পারেন, তাহলে কোহেশন কি কাজে আসবে? গুছিয়ে কথা বলাটা কি কাজে আসবে? বা প্রত্যেকটা যে টেকনিকস, টিপস আমরা যেগুলো শিখি এগুলো আমাদের কি কাজে আসবে? কোন কাজে আসবে না, রাইট? সো আপনি যদি IELTS এর ব্যাপারে সিরিয়াস হয়ে থাকেন তাহলে one of the first things that you have to do is that আপনার সেন্টেন্স মেকিংটাকে কন্ট্রোলে আনতে হবে। সো আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে এখন থেকে বিভিন্ন ধরনের ছোট অর্থপূর্ণ সঠিক সেন্টেন্সগুলো বানানো শুরু করেন। টেন্সের স্ট্রাকচার, অ্যাক্টিভ প্যাসিভের স্ট্রাকচার, কন্ডিশনালের স্ট্রাকচার, পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, কম্পারেটিভ সুপারলেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এই ধরনের যে স্ট্রাকচারগুলো বিভিন্ন ধরনের রয়েছে এগুলোকে আরকি আগে আয়ত্তে নিয়ে আসেন। তখন দেখবেন যে IELTS এর প্রিপারেশনটা আপনার জন্য এমনিতেই অনেক সহজ হয়ে যাবে। মিস্টেক নাম্বার 2, আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। সাধারণত কি হয় জানেন? স্টুডেন্টরা যখন কোনো একটা নতুন কোর্স শুরু করে তখন শুরুতে আমরা IELTS এর ডিফিকাল্টিটা নিয়ে হয়তো ক্লিয়ার থাকি না। অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট আমরা অনেক বেশি এক্সাইটেড থাকি, অপটিমিস্টিক থাকি যে আমরা পারবো, আমরা এবার তো করেই ফেলবো এটসেটেরা। বাট এটাকে আসলে আনইনফর্মড অপটিমিজম বলে। মানে হচ্ছে আমি এখনো ডিফিকাল্টিটা বুঝতে পারছি না। দ্যাটস হোয়াই আমি অনেক বেশি অপটিমিস্টিক হচ্ছি। সাধারণত যেটা হয় সেটা হচ্ছে ১ থেকে ১.৫ মাসের মাথায় আমরা একটা ধাক্কা খাই। আমাদের একটা ফ্রাস্ট্রেশন, একটা শক কাজ করে যে, আরে আমি যত দ্রুত ফ্লুয়েন্ট হবো ভাবছিলাম তত হচ্ছে না। যত দ্রুত প্রোগ্রেস করবো ভাবছিলাম তত তো পারছি না। স্কোর আসতেছে না। তখন একটা রিয়ালিটি চেক ক্রিয়েট হয়। অ্যান্ড এই পর্যায়ে সবাই একটা ধাক্কা খায়। মোটামুটি ২ মাস যেতে সবাই ডিপ্রেশনে চলে যায় যে, আচ্ছা কেন হচ্ছে না? আমি কি আদৌ পারবো কিনা? অ্যান্ড ম্যাক্সিমাম স্টুডেন্ট এই পর্যায়ে গিভ আপ করে দেয় অথবা চিন্তা করে যে নতুন কোনো কোচিং সেন্টার খুঁজে দেখি, সেখানে মনে হয় ভালো রেজাল্ট পাওয়া যাবে। সেখানে আবার নতুন করে সেই সাইকেলটাই শুরু হয়। শুরুতে এক্সাইটমেন্ট, ১-১.৫ মাস পর আবার ফ্রাস্ট্রেশন কাজ করে। ২ মাসের মাথায় বা সামথিং ২.৫ মাসের মাথায় আবার ডিপ্রেশন কাজ করে। এভাবে আরকি রাউন্ড অ্যান্ড রাউন্ড আমরা ঘুরতে থাকি। সো এই কাজটা করা যাবে না। আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্সপেকটেশনটা রিয়াল রাখতে হবে যে IELTS টা ডিফিকাল্ট হবে অ্যান্ড একটা ডিপ্রেশনের ফেজও থাকবে ১ম ২-২.৫ মাস। এই ফেজটাকে যদি আপনি ওভারকাম করতে পারেন এবং আপনার যদি ৩ থেকে ৪ মাস মোটামুটি লেগে থাকেন, ততদিনে IELTS সম্পর্কে আপনার একটা সলিড ধারণা এসে পড়বে, একটা ক্লারিটি এসে পড়বে যে IELTS কতটুকু ডিফিকাল্ট, সেখানে কি ধরনের প্রশ্ন আসে, কি ধরনের স্ট্র্যাটেজি হ্যান্ডেল করতে হয় এটসেটেরা। তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হবে। যেই কনফিডেন্সটাকে আমরা বলতে পারি ইনফর্মড কনফিডেন্স, ইনফর্মড অপটিমিজম। এরপর থেকে হচ্ছে রিয়াল প্রোগ্রেসটা শুরু হয়। সো তখন আরকি আপনি আগাতে পারবেন। সো জাস্ট রিমেম্বার ইউ শুড হ্যাভ সাম রিয়ালিস্টিক এক্সপেকটেশন যে IELTS এর জার্নিটা এক্সাক্টলি কেমন হতে যাচ্ছে। মিস্টেক নাম্বার ৩, রিভিশনের অভাব এবং রিফ্লেকশনের অভাব। আসলে হয় কি ম্যাক্সিমাম সময় স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনি ভোকাবুলারি শিখছেন। তো ভোকাবুলারি শিখে আমরা কিন্তু ফেলে রাখি। অ্যান্ড তারপরে রিভিশনের অভাবে আমরা ভুলে যাই। বা আমরা দেখা যাচ্ছে যে কোনো একটা ক্লাস করছি স্যারের সাথে, IELTS এর রাইটিং এর হোক, স্পোকেন এর হোক, অ্যান্ড সেই টপিকগুলো হয়তো ক্লাসেই শেষ করে চলে আসছি। তারপরে মাস চলে যায়, মাসের পর মাস চলে যায়, আমরা কখনো রিভিশন দিই না। তো এই রিভিশনের অভাবে কিন্তু হচ্ছে সবকিছু এমনিতেই আমরা ভুলে যাই। তো থিংক অ্যাবাউট ইট, আপনি আজকে কষ্ট করে ১-১.৫ ঘন্টা সময় নিয়ে কোনো একটা কিছু শিখলেন। এক্সাম আপনার ৩-৪ মাস পরে, ৩-৪ মাস পরে আপনার কিচ্ছু মনে নাই। তাহলে আজকে যে কষ্টটা করলেন সেখানে কিন্তু আপনার খুব সিগনিফিক্যান্ট কোনো লাভ হলো না। সো এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম যেটা সেটা হচ্ছে রিফ্লেকশনের অভাব। মানে কি আমরা যখন কেমব্রিজের বইগুলো স্পেশালি প্র্যাকটিস করি, তখন যেকোনো একটা চ্যাপ্টার বা যেকোনো একটা কোয়েশ্চেনকে যখন আমরা বাসায় বসে প্র্যাকটিস করি, আমরা সিম্পলি প্র্যাকটিস করে চলে যাই। তারপর আমরা অ্যান্সার চেক করি যে অ্যান্সার কত আসছে না আসছে। মন খারাপ হয়ে যায় এটসেটেরা। বাট আমরা কিন্তু আসলে কখনো চেক করি না যে আমি যেই অ্যান্সার গুলো ভুল করছি সেগুলো কেন ভুল করছি? কোথায় এক্সাক্টলি আমার ভুলটা হইছে? এখানেই কিন্তু আপনার রিয়েল অপরচুনিটিটা ছিল যে আপনি কিছুটা শিখতে পারতেন। তাই না? আপনি যখন প্র্যাকটিস করছেন, প্র্যাকটিসের মানেই হচ্ছে নিজেকে সেই অপরচুনিটিটা দেয়া যে, যে কাজটা আমি পারছি না,
সেটা কেন পারছি না সেটা আইডেন্টিফাই করে সেই সমস্যাটা সমাধান করা, তাই না? যেটা পারছি সেটা তো পারছি, সেটা ইম্পোর্টেন্ট কম তুলনামূলকভাবে। যেটা পারছি না সেই জায়গাটাতে রিফ্লেক্ট করতে পারলে জেনুইন আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ হয়। কেমন? সো এখন থেকে যদি আপনি কেমব্রিজের কথা, কথা একটা লিসেনিং এর প্র্যাকটিস করছেন। লিসেনিং এর প্র্যাকটিসটা একবার করে অ্যান্সার দেখে ফেলে রাখার দরকার নাই। মিনিমাম ২ থেকে ৩ বার প্র্যাকটিস করেন। সো দ্যাট আপনার রিফ্লেকশন, ইনসাইটফুলনেসটা আসে যে আচ্ছা, এখানে যে অ্যান্সার গুলো আমার ভুল হচ্ছে, সেই অ্যান্সার গুলো আমি ভবিষ্যতে কিভাবে ঠিকঠাক করতে পারি। একটা বোনাস টিপ দেই। আপনার যে প্রিপারেশনটা যখন আপনি নিবেন, আইএলটিএস এর প্রিপারেশনটাকে ৩ টা ভাগে ভাগ করে ফেলুন। ১ম ভাগটা হচ্ছে যেই বিষয়গুলো আপনার কাছে কঠিন লাগে, ডিফিকাল্ট লাগে। যে টপিকগুলো, যেই সাবজেক্টগুলো, যে মডিউলগুলা। অ্যান্ড সেকেন্ড ভাগটা যেটা হচ্ছে যে আপনি মোটামুটি পারেন, ইন্টারমিডিয়েট লেভেলের ডিফিকাল্টি, মিডিয়াম লেভেলের ডিফিকাল্টি, হয়তো আরেকটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর যেইসব বিষয়গুলো আরকি আপনি একদমই পারেন, সেগুলোকে আরেকটা সেপারেট পার্টে ভাগ করে ফেলেন। তারপর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, যখন আপনি মেন্টালি ফ্রেশ থাকবেন, তখন কঠিন বিষয়গুলো পড়ুন বা নতুন বিষয়গুলোকে স্টাডি করেন। আর যখন আপনি মেন্টালি হয়তো খুব বেশি এনার্জেটিক না, টায়ার্ড হয়ে আছেন, তখন রিভিশন দিন, অথবা যে বিষয়গুলো হয়তো ইজি সেগুলো প্র্যাকটিস করুন। ঠিক এভাবে যদি আপনি সেপারেট করে রাখেন, তাহলে আরকি যে কাজটা হবে সেটা হচ্ছে যে আপনি ফ্রেশ থাকা অবস্থায় কঠিন জিনিসগুলো হ্যান্ডেল করতে পারবেন। আর যখন আপনার এনার্জি লেভেল ডাউন থাকবে, তখন আপনি যেই সহজ বিষয়গুলো আছে সেগুলোকে রিভিশন দিয়ে আরকি আপনি আগাইতে পারেন। কেমন? সো দিস ইজ সামথিং ইউ ক্যান ডু। আশা করি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। কমেন্টে আমার সাথে শেয়ার করবেন যে আপনি কোন মিস্টেকটা সবচেয়ে বেশি করতেছেন, এবং নেক্সট টাইম এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য, শেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। টেক কেয়ার।